আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আসিফ মাহমুদ। আমার পেশায় একজন ইঞ্জিনিয়ার। টুকটাক লেখালেখি করি, টুকটাক অ্যাক্টিভিজম করার চেষ্টা করি। আজকে ধন্যবাদ রোজ একাডেমিকে আমাকে ইনভাইট করার জন্য। এন্ড আমি আসলে উম, ওইভাবে অভিজ্ঞ কেউ না আর কি। বা আমি অনেক কিছু জানি না, একটু কম জানি। তো টপিকটা খুব ইন্টারেস্টিং এবং একই সাথে খুব ক্রুশাল আমাদের জন্য। তো আমি চেষ্টা করব কিছু কথা বলার। আমার ভুল ত্রুটি হইতে পারে। জাস্ট কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব বা কিছু ডট কানেক্ট করার চেষ্টা করব। এই আইডিয়াটা আমাদের মধ্যে অলরেডি আছে। যে টপিক নিয়ে আমি আজকে কথা বলবো, যে স্পেশালি মিডিয়া কিভাবে ভাষার রাজনীতিটা করে, সেমান্টিক্স যেটাকে বলি, এটা নিয়ে আজকে আমি একটু কথা বলবো। আমি একটু স্ক্রিন শেয়ার করতে পারি কিনা ভাইয়া? আমি আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে, যেটা বলতেছিলাম যে মিডিয়া সেমান্টিক্স। সেমান্টিক্স জিনিসটা হচ্ছে, আমরা দুই ধরনের জিনিস আসলে জানি আর কি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুইটা জিনিস আমরা জানি, একটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স আর একটা হচ্ছে সেমান্টিক্স। সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হচ্ছে লেটস সে রুল আর কি। যে একটা শব্দ কিভাবে তৈরি হবে, এটা একটা রুল, ব্যাকরণ বলতে। যে আমার হচ্ছে বানান, লেটস সে বানান হচ্ছে একটা সিনট্যাক্স এর মধ্যে পড়ে। যে একটা শব্দের বানান, ধরেন আমার শব্দটার বানান হচ্ছে আ মহাকার র, রাইট? সো এটা হচ্ছে সিনট্যাক্স। এখন কেউ যদি আমর লেখে, তাইলে হচ্ছে এটা সিনট্যাক্স এরর। আচ্ছা, এটা হচ্ছে সিনট্যাক্স। সেমান্টিক্স জিনিসটা কি? সেমান্টিক্স জিনিসটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ইন্টারনাল মিনিং। যে একটা শব্দ দিয়ে আসলে কি বোঝায়, ঠিক আছে? একটা শব্দ দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করে, কোন কনটেক্সটে কোন শব্দটা ব্যবহার করলে সেটার অর্থ কিরকম হয়, রাইট? এখন মিডিয়ার ক্ষেত্রে এটা কিভাবে গুরুত্বপূর্ণ? প্রথমত আমি যেটা বলবো যে মিডিয়ার কাজটা আসলে কি। মিডিয়ার কাজটা হইলো, যেটা আমরা সবসময় মিডিয়াতে শুনে আসছি, যে মিডিয়া হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে অবজেক্টিভ অবজেক্টিভ একটা নিউজ আপনাকে প্রোভাইড করবে। অবজেক্টিভ মানে কি? সে হচ্ছে একটা নিউট্রাল গ্রাউন্ড থেকে দেখার চেষ্টা করবে, সে ওইখানে কোনো পার্সপেক্টিভ পুশ করবে না। অথবা মিডিয়া হচ্ছে অবজারভেশন আপনাকে দিবে, বাট সে ব্যাপারে কোনো কমেন্ট করবে না। সে আপনাকে এটা বলতে পারবে যে এইখানে এই ঘটনাটা ঘটছে, কিন্তু সে বলতে পারবে না যে এই ঘটনাটা যে ঘটছে এটা কি ভালো নাকি খারাপ। এটা জাজ করার রাইট হচ্ছে মিডিয়ার নাই। মিডিয়া হচ্ছে অবজেক্টিভ। সে যা দেখছে, অবজারভেশন, এগুলা সে সামনে আনতে পারে। স্যাডলি মিডিয়া হচ্ছে এই জিনিসটা করে না। মিডিয়া ঠিক উল্টাটা করে। মিডিয়া হচ্ছে আপনাকে পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করে। মিডিয়া হচ্ছে আপনার মাইন্ডকে শেপ করার চেষ্টা করে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যেটা নিয়ে আমি আজকে মূলত কথা বলবো, সেটা হচ্ছে মিডিয়া চেষ্টা করে একটা ন্যারেটিভ বিল্ড করার, যে ন্যারেটিভটা হয়তোবা কোনো একটা স্বৈর শাসক অথবা কোনো একটা ফ্যাসিস্ট তাকে সার্ভ করবে। এটা সবচেয়ে ভয়ঙ্কর। ধরেন মিডিয়া একজন লেটসে একজন ক্রিমিনাল, লেটসে কোন একটা ক্রাইম করবে, অথবা একজন চোর, একজন ডাকাত। তাকে মিডিয়া সামহাও কোন একটা ন্যারেটিভের থ্রুতে মিডিয়া চেষ্টা করলো যে তাকে বাঁচাই দিল। এটা একটা ক্রাইম। বাট আপনি চিন্তা করেন যে মিডিয়া লেটসে একটা ফ্যাসিস্ট শাসক, যে বহু বছর ধরে একটা জনগোষ্ঠীকে জুলুম করতেছে, তাদেরকে হত্যা করতেছে, গুম করতেছে, তাদের টাকা লুটপাট করে খাচ্ছে, এইরকম একটা জনগোষ্ঠীকে মিডিয়া সার্ভ করতেছে এবং তাদের পক্ষে বয়ান উৎপাদন করতেছে। এইটা সবচেয়ে ভয়ঙ্কর কেস। এখন আমরা আসলে একটু হিস্ট্রি থেকে দেখবো যে আসলে এইরকম মিডিয়ার এরকম ভূমিকা মানে আহ কোথায় কোথায় ছিল, কবে কবে ছিল এবং কিভাবে ছিল। আমি অলরেডি বোধহয় সেমান্টিক ম্যানিপুলেশনের কথা বলছি। সেমান্টিক ম্যানিপুলেশন, লেটস সে সেমান্টিক ম্যানিপুলেশনটা কিভাবে হয়, যে একটা শব্দকে কিভাবে ব্যবহার করলে সেই শব্দটার অর্থ বদলে যায়, ঠিক আছে? আহ লেটস সে কোন একটা জায়গায় কিছু মানুষ আন্দোলন করতেছে। মিডিয়া যদি বলে যে ডেমনস্ট্রেটরস, যে তারা হচ্ছে ডেমনস্ট্রেটরস, ওইখানে কিছু ডেমনস্ট্রেটর জমা হয়েছে, তারা হচ্ছে একটা দাবিতে আন্দোলন করতেছে, ঠিক আছে?
এইটা একটা। কিন্তু তারা যদি বলে রায়োটার, ওইটার মিনিং আবার বদলে যায়, তখন ওইটা একটা নেগেটিভ ইমপ্রেশন যে রায়ট করতেছে তারা। এই যে আমরা একটা শব্দ বারবার করে শুনছি, মব। মব কিন্তু একটা খুব নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? মব শব্দটা আপনি চিন্তা করবেন যে হিস্টোরিক্যাল কনটেক্সটে এটা খুব ভয়াবহ। মব শব্দটা ধরেন মব লিঞ্চিং এর ক্ষেত্রে ইউজ হইতো, যেমন কৃষ্ণাঙ্গ যারা আছে তাদেরকে লেটসে মানে হচ্ছে মব লিঞ্চিং করে মেরে ফেলা হতো, তাদেরকে চাবুক মেরে অনেকগুলা এরকম এক মব তৈরি করে একজন কৃষ্ণাঙ্গকে আপনি চিন্তা করেন যে মেরে ফেলা হইতেছে, ঠিক আছে, জাস্ট বিকজ অফ হিস রেস, জাস্ট বিকজ অফ হিস কালার। ওইটা হচ্ছে মব লিঞ্চিং নামে পরিচিত ইতিহাসে। এখন চিন্তা করেন একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন, লেটস সে শাহবাগে একটা আন্দোলন বসছে, ওই আন্দোলন তারা কোনো এক্স ওয়াই জেড দাবি নিয়ে আসছে, তারা হচ্ছে স্লোগান দিচ্ছে, তারা হচ্ছে বলতেছে যে আমাদের এই দাবি মানতে হবে, তারা ধরেন গরম বক্তব্য দিচ্ছে, আবার হয়তোবা ধরেন তারা হচ্ছে একটা মিছিল দিচ্ছে। ইটস নট মব, রাইট? এটা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু আপনি দেখবেন যে এরকম একটা আন্দোলনকেও মব বলা হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। শাহবাগে ইলেকশনের কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম ছিল। আপনার ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম সম্পর্কে আপনারা আপনাদের আইডিয়া আছে? ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম গুলা নর্মালি কোনো ভায়োলেন্ট প্রোগ্রাম হয় না। ওদের প্রোগ্রাম হচ্ছে ওরা একটা র্যালি করে, ওইখানে হয়তোবা মিছিল হয়, এবং ওইখানে হয়তোবা একজন বক্তব্য দেয়, সংবাদ সম্মেলন, রাইট? সো এইরকম একটা ঘটনা যেখানে পুলিশ অতর্কিতভাবে হামলা করে, হামলা করার পরে ওইটাকে, ওই যে যারা হামলা শিকার হয়েছে তাদেরকে মব আখ্যা দেয়, যে ইনকিলাব মঞ্চ শাহবাগ চত্বরে মব করার চেষ্টা করছে। পুলিশ তাদেরকে সরাই দিছে, পুলিশ তাদেরকে ফোর্সফুলি সেখান থেকে সরাই দিছে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, রাইট? এখন আপনাকে বুঝতে হবে যে এই যে এইটা কিভাবে আর কিভাবে ফ্রেমিং করা যেত। লেটসে বলা যেত যে ইনকিলাব মঞ্চের আন্দোলন হচ্ছিল, পুলিশ সেখানে বাধা দিছে, আইদার বলতে পারো পারে যে সংঘর্ষ হয়েছে। এটাও হয় যে লেটসে পুলিশ লাঠি চার্জ করছে, পুলিশ পিটাইছে, কিন্তু বলা হবে সংঘর্ষ, ঠিক আছে? তো আমার, আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে শুধুমাত্র শব্দের ব্যবহারের কারণে একটা ঘটনা পুরোপুরি বদলাই যেতে পারে, এবং যারা ভিকটিম তারাই, তাদেরকেই মিডিয়া হচ্ছে পারপেট্রেটর বানাই দিতে পারে। এবং এইটা বাংলাদেশে গত 17 বছরে বহুবার হয়েছে, এবং 17 বছরে কনসিস্টেন্টলি এটাই হয়েছে, ঠিক আছে? ফ্রেমিং করাটা, যে কার পার্সপেক্টিভ থেকে আপনি গল্পটা বলবেন, আপনি কি পুলিশের পার্সপেক্টিভ থেকে বলবেন, নাকি আন্দোলন করতে গিয়ে যারা পুলিশের মাইর খাইছে তাদের পক্ষ পার্সপেক্টিভ থেকে আপনি গল্প বলবেন, এটা কিন্তু ডিপেন্ড করে মিডিয়া কোন পার্সপেক্টিভ থেকে গল্পটা বলতেছে। তারপর এই যে যেটা বললাম যে অ্যাট্রিবিউশন হচ্ছে এরকম যে অ্যাক্টিভ ভয়েস ইউজ করবে নাকি প্যাসিভ ভয়েস ইউজ। লেটস সে সে কি এটা বলবে যে তাদেরকে অ্যাটাক করা হয়েছে, ঠিক আছে, এটা বলবে, নাকি বলবে যে মারা গেছে, সংঘর্ষে মারা গেছে। একটা হচ্ছে হামলা করা, আরেকটা হচ্ছে সংঘর্ষে মারা যাওয়া। দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং বিয়ার করে, এবং দুইটা কিন্তু মানুষের মনে একটা ভিন্ন অনুভূতি তৈরি করে। আপনি যখন কাউকে বলবেন যে হামলা করে তাকে মেরে ফেলা হয়েছে, তখন আপনি সিম্পাথাইজড হবেন তার প্রতি, এবং যে হামলা করছে তাকে আপনি ঘৃণা করবেন। কিন্তু যখন বলবে যে সংঘর্ষে একজনের মৃত্যু, তখন ওই জিনিসটা আপনাকে অত একটা টাচ করবে না, আপনার মনে হবে যে আচ্ছা ঠিক আছে, মারামারি করতে গেছে, মরে গেছে। সো এইটা আমরা ইমোশনাল জায়গা থেকে আমরা একটা জিনিসকে কিভাবে দেখবো, এটা ডিপেন্ড করে ওয়ার্ডিং এর উপর, যে একটা নিউজকে কিভাবে ফ্রেম করা হচ্ছে, সেখানে কি কি ওয়ার্ড ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আমরা বলতেছি যে এইখানে মিডিয়া সেমান্টিক ম্যানিপুলেশনের খেলাটা খেলে, সে অর্থগত ম্যানিপুলেশন করে। আচ্ছা, এখন আমরা একটু যদি হিস্ট্রির দিকে যাই, আমরা একজনের নাম দেখবেন যে ঘুরে ফিরে আসবে, যেটা হচ্ছে জোসেফ গোয়েবলসের কথা, রাইট? আমরা আহ নাজি জার্মানির কথা অনেকবার শুনছি, হিটলারের কথা অনেকবার শুনছি। তো জার্মানিতে যখন নাজিরা পাওয়ারে আসলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার
আগে আগে এবং বিশ্বযুদ্ধ চলাকালীন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে হিটলারের নাৎসি পার্টি তারা হচ্ছে তাদের দেশে প্রায় আমরা এখন সংখ্যাটা অনেক জায়গায় শুনি যে 6 মিলিয়ন বা 60 লাখের মতো আহ ইহুদিদেরকে হিটলার মেরে ফেলছিল এবং হিটলারের নাৎসি বাহিনী মেরে ফেলছিল। আমরা অনেকগুলা স্টোরি জানি যে হচ্ছে গুলি করে মারা হয়েছে, গ্যাস চেম্বারে ঢুকে সাফোকেট করে মারা হয়েছে, বিভিন্ন ভাবে মারা হয়েছে। আর অনেকে হচ্ছে রিফিউজ নিছে। যারা রিফিউজ নিছে তাদের মধ্যে অনেকে বর্তমানে ওই যে মুসলিম জালিম হয়ে ওঠার যে ব্যাপারটা আর কি, বর্তমানে গাজাতে তারা হচ্ছে জেনোসাইড চালাচ্ছে অনেক। তাদের মধ্যে একটা আহ, তাদের মধ্যে সার্ভাইভ করে অনেকে ইয়াতে আসছে, গাজাতে আসছে, ইসরায়েল তৈরি করছে। যাই হোক, ওইটা ভিন্ন আলোচনা। বাট আমি যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাজি জার্মানি যে অ্যাট্রসিটি গুলো চালাইছিল, ওরা জেনোসাইড চালাইছে বেসিক্যালি। 60 লাখ মানুষ কিন্তু অনেক বিশাল একটা নাম, রাইট? সো ওইখানে একটা জেনোসাইড হয়েছে। কিন্তু আপনি চিন্তা করেন যে ওইখানে একটা জেনোসাইড হয়েছে, 60 লক্ষ মানুষকে মেরে ফেলা হইতেছে এবং ব্রুটাল ওয়েতে মেরে ফেলা হইতেছে, বাট ওইখানে কেউ কিছু বলতেছে না। এবং এ লার্জ নাম্বার অফ পিপল সাপোর্ট করতেছে জিনিসটাকে এবং হেল্প করতেছে। নাজিদের সংখ্যা বাড়তেছে, নাজিদের সাপোর্ট বাড়তেছে, মানুষজন এটাকে খুব বেশি একটা ব্রুটাল ঘটনা হিসেবে দেখতেছে না, অথবা মানুষজন মনে করতেছে ওকে দে ডিজার্ভ দিস, অথবা এটা খুব একটা প্রবলেমেটিক কিছু না। এটা কিভাবে হইলো? এই কোয়েশ্চেনটা আসে যে এটা কিভাবে হইলো যে মানুষ হত্যা করা হইতেছে কিন্তু অন্যরা এটাকে সাপোর্ট করতেছে বা এটাকে আহ বাধা দিচ্ছে না। এটা তো ছিল যে গভর্নমেন্টের ফোর্স ছিল, তারা হচ্ছে মানুষকে ওইভাবে প্রেশারাইজ করছে, বাট স্টিল লার্জ নাম্বার অফ পিপলস অ্যাকচুয়ালি সাপোর্টেড। ঠিক আছে, এখন কেন সাপোর্ট করলো এইখানে আপনারা বুঝতে পারবেন যে গোয়েবলস এর ভূমিকাটা কি। গোয়েবলস হচ্ছে প্রোপাগান্ডা মিনিস্টার ছিল। সাউন্ডস ফানি বাট ইয়া, হি ওয়াজ অ্যাকচুয়ালি দ্য প্রোপাগান্ডা মিনিস্টার। গোয়েবলস কি করতো? সে হচ্ছে নাৎসিদের বয়ান কি হবে সেটা সে ডিসাইড করতো। ঠিক আছে, এখন এই যে জুদেরকে মারা হইতেছে, ইহুদিদেরকে মারা হইতেছে, এখন এটাকে কিভাবে তারা ডিফেন্ড করবে? লেটস সে পুরো ওয়ার্ল্ড তো দেখতেছে যে এখানে একটা জেনোসাইড চলতেছে। লেটস সে জুলাইয়ে যখন গণহত্যা হইতেছিল, হাসিনা কি বলছে? হাসিনা বলতেছে যে এখানে জঙ্গি, বলতেছে যে এখানে ওরা হচ্ছে অস্ত্র নিয়ে আসছে, ওরা হচ্ছে মানুষ হত্যা করতেছে, আমরা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, পুলিশ হচ্ছে সেলফ ডিফেন্সে গুলি করতেছে। ঠিক আছে, এইরকম মানে লিস্ট আপনাকে তো সেলফ রাইচিয়াস থাকার জন্য আপনাকে তো কিছু না কিছু বলতে হবে, রাইট? সো এটা কিভাবে তারা ডিসাইড করে যে কি বলবে, কিভাবে বলবে? গোয়েবলস এই জিনিসটা ডিসাইড করছে যে সে কি বলবে। তো তারা সর্বপ্রথম যেটা করছে যে আপনি তো একবারে হুট করে এসে 60 লাখ মানুষকে মেরে ফেলতে পারবেন, কিভাবে মারবেন, ওই পর্যায়ে কিভাবে যাবেন? এইখানে ডিহিউম্যানাইজেশনের কথাটা আসে। ডিহিউম্যানাইজেশন জিনিসটা আসলে কি? ডিহিউম্যানাইজেশন জিনিসটা হচ্ছে, লেটস সে আমি একজন মানুষ, আমি আরেকজন মানুষের লাইফকে আমি মনে করি যে ইটস সেম অ্যাজ মি, রাইট? তার হচ্ছে জীবন আছে, তার হচ্ছে রক্ত মাংসের শরীর। ঠিক আছে, আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে মারতে দেখলে আমি হচ্ছে আহত হব, আই উইল ফিল ব্যাড যে আহ এটা তো একটা মানুষ, জলজ্যান্ত মানুষ কিভাবে মারতেছে। কিন্তু একই জিনিস ধরেন একটা কুকুরের ক্ষেত্রে উম, আমি অতটা ফিল করবো না, অতটা টাচ করবেন। এখন যদি একটা ক্ষতিকর প্রাণী হয়, লেটস সে একটা সাপ, তাকে তাকে মেরে ফেলা হচ্ছে, এটাতে আমাকে আরো টাচ করবে না, রাইট? সো ডিপেন্ড করে যে কোন প্রাণের ভ্যালু কতটুকু, এটা আসলে ডিপেন্ড করে, রাইট? যে কোনটাতে আমরা কতটুকু এমপ্যাথি ফিল করব, এটা ডিপেন্ড করে যে সেই প্রাণটা আসলে কিসের প্রাণ। আমরা দেখতেছি যে মানুষকে যদি আমরা মানুষ হিসেবে দেখি, তাইলে হচ্ছে তাদেরকে মারলে আমাদের মধ্যে একটা এমপ্যাথি কাজ করে। কিন্তু যদি আমরা মানুষদেরকে সামহাও এরকম একটা পজিশনে নিয়ে যাইতে পারি যে তাদেরকে কোনোভাবে মানে না মানুষ করে ফেলতে পারি, যে না এটা
মানুষ, তবে একদম মানুষের কাতারে পড়ে না, ঠিক আছে, নিচু স্তরের, অথবা এটা জঙ্গি, অথবা এটা অসভ্য বর্বর, এটা আমার জন্য ক্ষতিকর, রাইট? এইভাবে যদি আমি পুশ করতে পারি, তাইলে হচ্ছে হয়তোবা আমাকে ওইভাবে আর টাচ করতে পারবে না, যে আচ্ছা ঠিক আছে, এটা এটা তো মরা ডিজার্ভ করে, ঠিক আছে, এটা না মানলেই বরং সমস্যা ছিল, বাকি মানুষদের জন্য সমস্যা ছিল, রাইট? সো এইটাকে বলা হচ্ছে ডিহিউম্যানাইজেশন, যে তাকে না মানুষকরণ, সে মানুষ না, সে বরং একটু অন্য কোনো প্রাণী, নিচু স্তরের প্রাণী, যার লাইফে তেমন একটা ভ্যালু নাই। আমার লাইফে যেরকম ভ্যালু আছে, তার লাইফের আসলে তেমন একটা ভ্যালু নাই। ওই যে অ্যানিমাল ফার্মে যে বিখ্যাত উক্তিটা আছে যে অল অ্যানিমালস আর ইকুয়াল, বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স, রাইট? মানে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমরা সব মানুষ সমান, কিন্তু সব মানুষ ওই অমুক জঙ্গি সে তো সমান, রাইট? ধরেন এইটা এইটা হচ্ছে ডিহিউম্যানাইজেশনের কনসেপ্ট। তো গোয়েবলস যেটা করছে, আপনি দেখবেন যে সে ডিহিউম্যানাইজেশনের কনসেপ্টটা সে নিয়ে আসছে সাবহিউম্যানস, ঠিক আছে। সে ইহুদিদেরকে তারা বলতো হচ্ছে সাবহিউম্যান, এরা হিউম্যানের চেয়ে একটু নিচে স্তরে, ঠিক আছে, একটু নিচে স্তরে। তো সাবহিউম্যান বললে হয় কি, তাদেরকে আর ওই আমার মতো, আমার স্তরের, তার প্রাণের আমার মতো মূল্য আছে, তাকে আমার মতো করে ট্রিট করতে হবে, বা তার রক্ত মাংসের শরীর আমার মতো দামি, এরকম আর জিনিসটা থাকে না, রাইট? একই জিনিস করা হয়েছে আহ আপনার হচ্ছে রোয়ান্ডা গণহত্যা যখন হয়েছে, তখন সেখানে যাদেরকে, যেই জনগোষ্ঠীকে, টুটসি যে জনগোষ্ঠী, তাদেরকে যখন মারা হয়েছে, তখন তাদেরকে বলছে ককরোচ, ঠিক আছে, ককরোচ, ককরোচের জীবন তো আর কোনো দামি কিছু নেই, রাইট? আচ্ছা, এরপরে রোহিঙ্গাদেরকে যখন মারা হয়েছে, মায়ানমারে, রাইট, আরাকানে যখন হচ্ছে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি অ্যাট্রসিটি চালাইছে, তখন তারা রোহিঙ্গাদেরকে মানে বাংলাদেশি জঙ্গি হিসেবে আখ্যা দিচ্ছে, রাইট? বাংলাদেশি জঙ্গি, যে এদেরকে, এরা তো মানুষ না, বা এরা তো মায়ানমারের মানুষ না, এরা তো এমনি মানুষ না, এরা তো জঙ্গি, রাইট? রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে একই রকম ফ্রেমিং, একই রকম ফ্রেমিং, আহ মানে হচ্ছে গাদ্দার, তারপর হচ্ছে ট্রেইটর, ঠিক আছে, জাতীয় শত্রু, গণশত্রু, রাইট? এখন বাংলাদেশেও একই টাইপের একটা আপনার হচ্ছে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আমলে, এটা আসলে গত 17 বছরের কাহিনী না, এটা আসলে আহ আওয়ামী লীগের যে বুনিয়াদি বাঙালি জাতীয়তাবাদের যে বুনিয়াদ, ওই বুনিয়াদের মধ্যেই এই জিনিসটা প্রতীত আছে, যে রাজাকার, জঙ্গি, মৌলবাদী, ঠিক আছে, এই একটা গোষ্ঠী, প্রতিক্রিয়াশীল, পশ্চাৎপদ গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী, রাইট? আমরা এই শব্দগুলো সব সময় মিডিয়াতে শুনছি, মিডিয়া ব্যক্তিত্বদের কাছে শুনছি, লেখক, বুদ্ধিজীবী সো কল্ড, হ্যাঁ, এদের কাছে শুনছি। এই শব্দগুলো দ্বারা কি মিন করে? এই শব্দগুলো কিন্তু একই শ্রেণীতে পড়ে, যে রাজাকার, রাজাকার, আপনি একটা জিনিস চিন্তা করেন, রাজাকার শব্দটা বারবার ইউজ হয়েছে, কোটা সংস্কার আন্দোলন শুরুতে রাজাকার শব্দটা বারবার ইউজ হয়েছে, যে এরা রাজাকাররা আন্দোলন করতেছে, রাজাকাররা আন্দোলন করছে, রাজাকারের বাচ্চারা আন্দোলন করতেছে, রাজাকারের নাতিপুতির আন্দোলন করছে। ওয়াই? বিকজ রাজাকার শব্দটা ইটসেলফ নেগেটিভ, এবং রাজাকার শব্দটা বাংলাদেশের বাকি নাগরিকদের থেকে রাজাকারদের রাইট একটু কম। মানে আমি অন্য একজন সাধারণ নাগরিককে যদি হত্যা করি, তাইলে আমার উপরে যতটা দায় আসে, একজন রাজাকারকে হত্যা করলে উম তো জিনিসটা প্রবলেমেটিক না, বিকজ রাজাকাররা তো আমাদেরকে এরকম 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 করছে, এই অ্যাট্রসিটি করছে। তো এইটা হচ্ছে ডিহিউম্যানাইজেশন, যেটা গোয়েবলস এর টেকনিক ছিল, বা হচ্ছে সোফার এই দুনিয়াতে যত গণহত্যা হয়েছে, যখন যাদের এগেনস্টে তাদেরকে গণহত্যা চালানো হইতেছে, যাদেরকে গণহত্যা চালানো হইতেছে যাদের উপরে, তাদেরকে একটা সাবহিউম্যান বানায় বানায় ফেলা, অথবা ডিহিউম্যানাইজ করা, ঠিক আছে, তাদেরকে এমন কোন অ্যাট্রিবিউট তাদের উপর দেয়া, যাতে তাদেরকে হত্যা করাটা সহজ হয়ে যায়, এবং ডিসেন্সিটাইজ করা যায় মানুষকে, যে মানুষ আর ওই অনুভূতিটা ফিল করে না, যে আচ্ছা এদেরকে মারছে, ওকে নো ওয়ারিজ, রাইট? এবং আপনি দেখবেন যে থ্রু আউট লাস্ট 17 ইয়ার্স এ জামাত শিবির এটা এমন এক পর্যায়ে চলে গেছিল, আপনি এই চিন্তা করেন যে আবরার ফাহাদকে যখন মারা হয়েছে, শিবির সন্দেহে
আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, রাইট? এখন যদি আবরার ফাহাদ শিবির হইতো, তাইলে জিনিসটা কি হইতো? তাইলে কিন্তু একই লেভেলের কিন্তু বুমটা হইতো না যে আচ্ছা একটা শিবির মেরে ফেলছে। বিকজ আমরা দেখছি যে 2013 সালেও তো আহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের দিন, ওইখানে তো একদিনে হচ্ছে 80-85 জন শিবির এবং জামাতের লোকদেরকে গুলি করে একদম ক্লোজ শট গুলি করে মেরে ফেলা হয়েছে, এবং ভিডিও ফুটেজ আছে। বাট স্টিল ওইটা মানে কারো কাছে ওরকম খারাপ লাগলো না, বা ওইটা নিয়ে কোনো তোলপাড় হইলো না। 80-85টা জীবন কিন্তু কম, অনেক মানুষ, অনেকগুলো পরিবার। এখন ওইটাই মানুষকে টাচ করে নেই, ওয়াই? বিকজ মানে থ্রু কনস্ট্যান্ট ডিহিউম্যানাইজেশন, জামাত শিবির তখন হচ্ছে ওই নর্মাল হিউম্যান থেকে একটু নিচে নেমে গেছে। তখন তারা আর ওই হিউম্যানের লেভেলে নাই, যে তাদের জীবনের দাম বাকিদের জীবনের দামের মতো হবে, এরকম ছিল না, রাইট? এটা একটা টেকনিক, ডিহিউম্যানাইজেশন টেকনিক। আচ্ছা, এখন লেটস টক অ্যাবাউট যে কিভাবে আসলে মানে প্লে বুকটা কি, ফ্যাসিস্ট একটা মিডিয়া সে কিভাবে কাজ করে, রাইট? ফার্স্ট স্টেপটা আমি বলছি যে কোন একটা গোষ্ঠীকে ডিহিউম্যানাইজ করা, তাইলে ওই গোষ্ঠীকে আহ মারার জন্য একটা বৈধতা উৎপাদিত হয়ে যায়, একটা বৈধতা তৈরি হয় যে আচ্ছা এরা রাজাকার, এরা টেররিস্ট, এদেরকে মারা যাবে। ওকে, এরপর একটা আহ মানে হচ্ছে তারপরও ধরেন আপনি তাদেরকে মেরে ফেলছেন, লেটস সে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের আহ মানে হচ্ছে লেটস সে অধিকারের রিপোর্ট অনুযায়ী 62 জন, উই ডোন্ট নো হাউ মেনি, বিকজ আমাদের কাছে কোনো হিসাব নাই। এখন ওইখানে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলার পরে এটাকে তো স্যানিটাইজ করতে হবে। স্টেট তো এখানে ভায়োলেন্স করছে, এখানে লাখ লাখ রাউন্ডের গুলি চলছে। মানে তুমি বলতেছো ঠিক আছে যে এখানে জঙ্গি, তারপর হচ্ছে মোল্লা উগ্রবাদীরা অস্থিতিশীলতা তৈরি করতেছে, রাইট? তুমি বলতেছো, স্টিল তুমি ভায়োলেন্সে গেছো, তুমি অনেক গুলি চালাইছো। মানে ওইটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তখন আসে যে এই স্যানিটাইজ করে, স্টেট যখন ভায়োলেন্স করে, স্টেটের এই কাজটাকে সে স্যানিটাইজ করার চেষ্টা করে থ্রু মিডিয়া। সে বলতে চায় যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ হচ্ছে সেখানে অ্যাকশনে যাইতে বাধ্য হয়েছে, ঠিক আছে? তারপর বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ, ঠিক আছে? তারপর হচ্ছে এটাকে একটা সিকিউরিটি অপারেশন বলে, ঠিক আছে? আর দেশকে অস্থিতিশীল করা, দেশের নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছিল, তারপর হচ্ছে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছিল, রাইট? সেগুলো থেকে, সেগুলো বাঁচানোর জন্য আমরা হচ্ছে কিছু হার্শ মেজার, এটাকে বলবে হার্শ মেজার, কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করছে। এরপরে আপনি দেখবেন যে মানে ভিকটিম ইনভার্ট করে দেয়। কিভাবে ভিকটিম ইনভার্ট করে দেয়, এটাও কিন্তু ক্লাসিক একটা এক্সাম্পল। আপনি আহ, মানে কে পারপেট্রেটর আর কে ভিকটিম, এইটা ডিসাইড করে মিডিয়া। যেমন আপনি দেখবেন যে 18 জুলাই এতগুলা ছেলে শহীদ হইলো, এরপরে এই যে ইন্টারনেট বন্ধ হইলো, এর মধ্যে গণহত্যা চললো, এরপরে যেই দিন ইন্টারনেট চালু হয়েছে হাসিনা হচ্ছে মেট্রো স্টেশনে গিয়ে কান্নাকাটি করতেছে। শি ইজ ট্রাইং টু প্লে দ্য ভিকটিম, ওয়ারেস সে শত শত ছেলেকে গুলি করে হত্যা করতেছে, কিন্তু শি ইজ প্লেইং দ্য ভিকটিম। সে বলতেছে যে এদের জন্য আমি কেন এত কিছু করলাম, আমার রাষ্ট্রের সম্পদ এরা ধ্বংস করছে, আগুন দিয়ে দিছে, পুরাই দিছে, ঠিক আছে? আমার টেলিভিশন পুরাই দিচ্ছে। হ্যাঁ, তখন কিছু সংস্কৃতি কর্মী চলে আসলো, ঠিক আছে, মিডিয়া তো আছেই, সংস্কৃতি কর্মী চলে আসলো যে এই ধ্বংস, এইটা এই এই ধ্বংসের রাজত্ব তারা কায়েম করতেছে, তারা ধ্বংস করতেছে, অস্থিতিশীলতা করতেছে, নৈরাজ্য করতেছে, এবং রাষ্ট্রের সম্পদ ধ্বংস করতেছে, জনগণের সম্পদ ধ্বংস করতেছে। দে আর প্লেইং দ্য ভিকটিম, whereas they are not the victim, they are the perpetrator। তারাই পারপেট্রেটর, কিন্তু তারা ভিকটিম প্লে করতেছে। দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল। আপনি দেখবেন যে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যে সমাবেশ, ওইখানে আহ, সারা সারা রাত ধরে মানুষ গুলি করে মানুষ মারা পড়ে, সকালবেলা প্রথম আলো নিউজ করছে যে মানে হেফাজতের তান, ঠিক আছে, হেফাজতের তাণ্ডব, গাছ কেটে ফেলছে, অনেক গাছ শহীদ হয়ে গেছে, রাইট? তার মানে
মিডিয়া এবং স্টেট ডিসাইড করে যে কে ভিকটিম হবে, কে পারপেট্রেটর হবে। যে ভিকটিম তাকে জোর করে পারপেট্রেটর বানান। ঠিক আছে, আপনি হামলা করে বলবেন যে তারাই হামলা করছে। এটা আমির আজিজের বিখ্যাত আহ কবিতা, সবকুছ ইয়াদ রাখা জায়গা, যে কবিতাটা ছিল, ওইখানে একটা লাইন আছে যে হামি পর হামলা করকে হামি কো হামলাওয়ার বাতানা সব ইয়াদ রাখা জায়গা। মানে আমাদের উপরেই তুমি হামলা করতেছো, কিন্তু আমাদেরকে তুমি বলতেছো হামলাকারী, নৈরাজ্যকারী, বিশৃঙ্খলাকারী। রাইট? এইভাবে মিডিয়া কাজ করে। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। এটা নম চমস্কির একটা খুব বিখ্যাত বই আছে, ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। উনি ওখানে দেখাইছে যে মানে কিভাবে স্টেট হচ্ছে জনগণ থেকে কনসেন্ট ম্যানুফ্যাকচার করে কোন একটা গোষ্ঠীকে মারার ব্যাপারে, বা কোন একটা বিষয়ে ঐক্যমত্য বা জনগণের মধ্যে একটা কনসেন্ট তৈরি করার জন্য, জনগণের শক্তি উৎপাদনের জন্য সে কিভাবে মিডিয়াকে ইউজ করে। এটার জন্য গোয়েবলস এর একটা বিখ্যাত ইয়ে আছে। সেটা হচ্ছে তুমি এত বেশিবার একটা মিথ্যাকে এত বেশিবার প্রপাগেট করবা যে একটা সময় এটা সত্য সত্য হিসেবে এস্টাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখবো যে আমরা তো জানি যে গত 17 বছরে আসলে মিডিয়ার ভূমিকা সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া আছে। এবং আমি যেটা আজকে মোর ফোকাস আমি যেটা দিব সেটা হচ্ছে জুলাইয়ের পরে মিডিয়া কিভাবে ফ্রেমিংটা কন্টিনিউ করে গেছে। ঠিক আছে, সেটা নিয়ে একটু মানে আলোচনা করবো। আচ্ছা, মিডিয়া সবচেয়ে ক্রুশাল যে জিনিসটা করছে, লেটস সে আমরা তো এটা সবাই জানি যে 17 বছর ধরে বাংলাদেশের মিডিয়া এই যে ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগকে সার্ভ করছে থ্রু ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ফ্রেমিং অ্যান্ড প্রোপাগান্ডা অ্যান্ড অল। কিন্তু 5 আগস্টের পরে, হাসিনার পতনের পরে ওরা কন্টিনিউয়াসলি সার্ভ করে গেছে। কিভাবে? প্রথমত ওরা হচ্ছে টার্গেট করে যারা জুলাইয়ের রেভলিউশনারি ছিল, যারা জুলাইয়ের বিপ্লবী ছিল, তাদেরকে টার্গেট করে আইদার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা অথবা তাদেরকে ডিমোনাইজ করা। ঠিক আছে, ডিমোনাইজ করা জিনিসটা কি? ডিমোনাইজ করা জিনিসটা হচ্ছে কোন একজন ব্যক্তিকে আপনি এমন ভাবে প্রেজেন্ট করবেন যাতে তার যে কোনো কাজকে, লেটস সে যে কোনো কাজকে এমন ভাবে প্রেজেন্ট করবেন যাতে সে বিতর্কিত হয়, যাতে তার প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হয়। এখন বাংলাদেশে যদি জুলাইকে ধ্বংস করতে হয়, তাহলে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে জুলাইয়ে যারা রেভলিউশনারি আছে তাদেরকে বিতর্কিত করা। আচ্ছা, এখানে একটা ক্লাসিক কেস আছে। আমি আজকে যে কেস গুলা নিয়ে আলোচনা করব, এগুলা হচ্ছে আপনারা দ্য ডিসেন্টের ইয়া পাবেন। ওরা হচ্ছে বেশ কিছু ইনভেস্টিগেশন করছে এই জার্নালিজমের উপর। ঠিক আছে, বাংলাদেশে পোস্ট জুলাই জার্নালিজম কিভাবে কাজ করতেছে এটা নিয়ে। তো আমি একটু এগুলা স্কিমিং করে যাব যাতে আপনাদের কাছে স্পষ্ট হয়। আচ্ছা, আহ তাহরিমা জান্নাত সুরভি নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী ছিল। তার বিরুদ্ধে 50 কোটি টাকা ঘুষের একটা মানে নিউজ ছড়ানো হয়। ঠিক আছে, এখন যেটা দেখা গেছে যে আমি যদি স্লাইডে যদি দেখেন, আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে ফ্লোটা হয়েছে, নিউজ ফ্লোটা হয়েছে। বিডি বুলেটিন নামে একটা আননোন একটা কোন একটা নিউজ আউটলেট, তারা হচ্ছে আননোন সোর্স থেকে তারা হচ্ছে রিপোর্ট করছে যে 50 কোটি টাকা সুরভি আত্মসাৎ করছে। ঠিক আছে, এরপরে ওইটা পিক করছে বিডি টাইমস। এরপরে মানে এইগুলো কিন্তু আপনার হচ্ছে লোয়ার ক্লাস। এই যে বিডি বুলেটিন, বিডি টাইম, বার্তা বাজার, এগুলো লোয়ার ক্লাস। ঠিক আছে, এগুলো দেখেন, টাইমলাইনটা যদি দেখেন 3টা 54-তে একটা ভুইফোর একটা নিউজ পোর্টাল রিপোর্ট করছে যে 50 কোটি টাকা সে আত্মসাৎ করছে। এরপর হচ্ছে 5টা 48-এ বিডি টাইমস রিপোস্ট করছে, কপি পেস্ট, একদম পুরো কপি পেস্ট। বার্তা বাজার সকাল 7টায় কপি পেস্ট করছে। কালের কণ্ঠ 8টা 88-এ, কালের কণ্ঠ হচ্ছে এটা একদম ডিরেক্ট, ও তো ন্যাশনাল ডেইলি, রাইট? ও হচ্ছে ডিরেক্ট কপি পেস্ট করে এটা দিয়ে দিছে। কোনো দের ইজ নো রেফারেন্স, কোনো পুলিশের বয়ান নাই, কিছু নাই, জাস্ট এটা পোস্ট করে দিছে, কোনো ভেরিফিকেশন নেই। একই জিনিস বাংলা ভিশন হচ্ছে পিক করছে। পিক করে তারা জাস্ট বলছে কি নিজস্ব প্রতিবেদক, নাথিং এলস, নিজস্ব প্রতিবেদক। এরপরে বাংলা ট্রিবিউন এটা পিক করছে। এবং একই জিনিস যুগান্তর, দেশ রূপান্তর, আর টিভি, সমকাল চ্যানেলে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই নিউজটা গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী তাহারিমা জান্নাত সুরভি, সে হচ্ছে 50 কোটি টাকা ঘুষের মামলায় গ্রেফতার হয়েছে।
আচ্ছা, ডিসেন্ট এরপরে এটার ফ্যাক্ট চেক করছে, ফ্যাক্ট চেক করার পর অনেকেই এই নিউজ গুলো নামাইছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার আর কি, বিকজ ছড়াই তো গেছে। ওই যে যেটা বললাম গোয়েবলস এর যে যে একটা মিথ্যাকে এত বেশিবার বলা হোক, এত বেশি জায়গা থেকে প্রচার করা হোক, যাতে এটা একসময় মানুষ সত্য মনে করে, যা ছড়ানো সেটা ছড়াই গেছে। পরবর্তীতে দেখা গেছে যে এফআইআর চার্জ হয়েছে যে ওইখানে 44,700 টাকা একটা এফআইআর, এরকম কিছু একটা, মানে কোথাও একটা এরকম কোন একটা ইস্যু ছিল, যেটা দেয়ার ওয়াজ নাথিং অ্যাবাউট 50 crore, রাইট? কিন্তু একটা ভুইফোর নিউজ পোর্টালের থেকে একটা নিউজ নিয়ে সেটা প্রত্যেকটা ন্যাশনাল মিডিয়াতে ফ্ল্যাগ করা হয়েছে। হোয়াট ইজ দ্য টার্গেট, এখানে আপনাকে বুঝতে হবে। এবং বারবার এই নিউজটা যখন করা হয়েছিল, বারবার এটা ফোকাসে আনা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী। কেন? বিকজ এটা জুলাইয়ের সাথে সম্পৃক্ত, এবং জুলাইয়ের একজন আহ আন্দোলনকারীকে বা জুলাইয়ের একজন নেতা বা নেত্রীকে টার্গেট করা, টার্গেট করে তাকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, রাইট? আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা আমরা দেখি, সেকেন্ড ইউজ কেস। আপনারা এই ছবিটা দেখছেন হয়তো, কে ওর ছবিটা দেখছেন, ওর নাম হচ্ছে মাহাদি হাসান, ঠিক আছে? ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল। তো ওর হচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে থানাতে সে পুলিশদেরকে হুমকি দিয়ে বলতেছে, জুলাইয়ে আমরা হচ্ছে থানা পুরাই দিছি, ঠিক আছে, বুড়িয়াচং থানা, খুব সম্ভবত বুড়িয়াচং থানা আমরা পুরাই দিছি, তুমি আমাকে থ্রেট দিও না। বা আমাদের ওর হচ্ছে কি সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কোন একটা ফলস ক্লেমে বা সামথিং লাইক দ্যাট। তো সে সেখানে ফ্লোতে এটা বলে ফেলছে যে আমরা থানা পুরাই দিছি, সো আমাদেরকে তোমরা ভয় দেখাও না, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। তখন ওইটা নিয়ে অনেক নিউজ হয়েছে, রাইট? অনেক নিউজ হয়েছে, অনেক জায়গায় তর্ক বিতর্ক হয়েছে যে আগস্টে, জুলাই আগস্টে ভায়োলেন্সের কথা, ঠিক আছে। এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যখন রাষ্ট্র যখন জালে, তখন হচ্ছে যারা মজলুম তাদের ভায়োলেন্সকে আপনি কিভাবে, ওইটাকে কিভাবে আপনি দেখবেন, রাইট? বিকজ যে কোনো আপনার হচ্ছে রেভলিউশনের ক্ষেত্রে আমরা দেখি যে একটা কেওটিক পরিস্থিতি তৈরি হয়, এবং যারা বিজয়ী তাদেরকে নর্মালি হচ্ছে ইন্ডেমনিটি দেওয়া হয়। এবং আমরা দেখছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা অধ্যাদেশ হয়েছে, জুলাইয়ের যোদ্ধাদেরকে হচ্ছে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এবং বিএনপি সরকার আসার পরেও সেটা হচ্ছে মানে আইনে পরিণত হয়েছে ইন্ডেমনিটিটা। সো দ্যাট ইজ লাইক ওইটা ডিফারেন্ট ইস্যু। আমি ধরলাম যে আহ মাহাদি ধরেন ক্রাইম করছে থানাপুরে, ঠিক আছে, আমি সব ডিবেট বাদ দিলাম, ধরলাম সে ক্রাইম করছে। কিন্তু কিছুদিন আগে এই ঘটনাটা ঘটছে যে মাহাদিকে মানে হচ্ছে বিএনপি এবং ছাত্রদলের কিছু লোকজন তাকে মানে মারার জন্য ধাওয়া করছে, সে থানায় গিয়ে আশ্রয় নিচ্ছে। ওইটাকে প্রথম আলো ফ্রেমিং করছে এভাবে যে থানা পুড়িয়ে দিয়েছি হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা ধাওয়া খেয়ে আশ্রয় নিলেন থানায়। এখন আপনি আমাকে একটা জিনিস বলেন যে একজন নাগরিক, সে ধাওয়া খাইছে এবং তাকে হামলা করার জন্য ধাওয়া করা হয়েছে, সে থানায় আশ্রয় নিছে, তাইলে এখানে ওই নাগরিকটা কি ভিকটিম কিনা? রাইট, সে একজন ভিকটিম এখানে। কিন্তু আপনি নিউজটা দেখে আপনার কাছে প্রথম ফোকাসে আসবে কি, যে থানা পুড়িয়ে দিয়েছি, সে পূর্ব পরিচয় টেনে নিয়ে আসা, ঠিক আছে, পূর্ব পরিচয় টেনে নিয়ে আসা, যে দেখো ও তো ওই কাজটা করছিল, সে তো থানা পুরাই দিছে, এখন সে এসে থানায় আশ্রয় নিচ্ছে, মানে আইরনিক্যাল স্টেটমেন্ট হিসেবে ও দেখাইতে চাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা করে সে যেটা অ্যাকচুয়ালি যেটা করতেছে সেটা হচ্ছে ডিসেন্টিসাইজ করে, ঠিক আছে, ডিসেন্সিটাইজ করা, মানে মানুষের ইমোশন যাতে ওর প্রতি কাজ না করে, যে ও যে ভিকটিম হয়েছে ওখানে, ও যে হামলা শিকার হয়েছে, খাওয়া খাইছে, ও যে ভিকটিম হয়েছে, এইটাকে যাতে মানুষ ফিল না করে, যাতে মানুষের মধ্যে এইটা কাজ করে যে আচ্ছা তুমি তো একটা সময় থানা পুরানোর হ্যারম দেখাইছো, এখন তুমি হচ্ছে আবার মানে তোমার উপর হামলা করলে, তাইলে দিস ইজ ওকে, রাইট? দিস ইজ ওকে বিকজ তুমি তুমি খারাপ, রাইট? এখন তোমার উপর হামলা করলে ওকে। সো এখানে ভিকটিম হুডটাকে অ্যাজ এ মিডিয়ার কি কাজ ছিল, এটা যে ভিকটিম হুডকে তার চাপাই দিয়ে পিছনের জিনিস টেনে নিয়ে এসে তাকে ভিকটিম হুডকে চাপাই দেওয়া, নো। মিডিয়া এখানে অবজেক্টিভ ভূমিকা পালন করবে, যে সে হামলার শিকার হয়েছে, ধাওয়া খাইছে, এটা মিডিয়া এক্স্যাক্টলি রিপোর্ট করবে। বাট মিডিয়া এখানে যেটা করতেছে সেটা হচ্ছে মিডিয়া এখানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে, রাইট? এবং এটা কিন্তু শুধুমাত্র একজনের ক্ষেত্রে করা হয়নি, আরো আরো জুলাই ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা করা হয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র শক্তির একজন একটা নেতা আছে সাইফুল্লাহ নামে।
সাইফুল্লাহর গ্রামের বাড়িতে আওয়ামী লীগ হচ্ছে আগুন দিছে, এবং সাইফুল্লাহর পরিবার, তার হচ্ছে বাচ্চা এবং বউ, তারা বাড়িতে ছিল, তাদের বাড়িতে আগুন দিয়ে তার ঘর পুড়াই দেওয়া হয়েছে। ওইটার নিউজ প্রথম আলো করতেছে এভাবে যে ঢাবিতে ছাত্রলীগ অভিযোগ তুলে মারধরের ঘটনায় জড়িত ছাত্র শক্তি নেতার গ্রামের বাড়িতে আগুন। নর্মালি একটা রিপোর্টের হেডলাইন এত বড় হয় না কখনো, কিন্তু প্রথম আলো ইজ স্ট্রেচিং হিয়ার, রাইট, যাতে ওই জিনিসটা আগে নিয়ে আসা যায়। ঠিক আছে, যে তোমার ও এই জিনিসের সাথে জড়িত। ঠিক আছে, ইট ইজ কমপ্লিটলি ইরেলেভেন্ট হিয়ার। সে এখানে কত বড় একটা ক্রাইমের শিকার হয়েছে, এবং ক্রাইমটা কারা করছে এইটাও এখানে মানে হচ্ছে উল্লেখ নাই যে ক্রাইমটা কারা করছে। বাট সে যে ভিকটিম, এই পরিচয়টাকে চাপাই দেওয়ার জন্য এখানে হাইলাইট করা হইতেছে তার প্রিভিয়াস কোনো অফেন্স, যেটাও আসলে মানে হচ্ছে পর্যালোচনা দাবি রাখে, যে ছাত্রলীগ অভিযোগে তুলে মানে মারধরের ঘটনায় সে জড়িত ছিল, বা ওইটা কতটুকু জড়িত ছিল, ওইটা কি ঘটনা ছিল, ওইটাও কিন্তু এখানে কনটেক্সট নাই। বাট স্টিল টাইটেলটা এমন ভাবে দেওয়া হচ্ছে যাতে মানুষ সিম্প্যাথেটিক ফিল না করে। এই যে মানুষের ভিকটিমহুডকে, ভিকটিমহুডের জন্য মানুষের মধ্যে যে সেন্সিটিভিটি তৈরি হওয়ার কথা, সেটাকে ডিসেন্সিটাইজ করার চেষ্টা করা হইতেছে। ঠিক আছে, এবং একটু আগে আমি যেটা দেখালাম, এই প্রথম আলোর এই নিউজটা কিন্তু কপি করে একদম ইচ এন্ড এভরি নিউজ পোর্টাল এইটা হচ্ছে নিউজ করছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু কিন্তু এই যে আমি এখানে দেখাইলাম যে ছাত্রলীগ এই যে বিশাল একটা ব্যাক স্টোরি টানছে প্রথম আলো টাইটেল দেওয়ার জন্য, কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগের পলাতক কোন নেতা বা মন্ত্রী, তাদের ক্ষেত্রে কি তারা প্রথম আলো কি এভাবে পূর্ব পরিচয় টানে? লেটস সি। এটা নিয়ে ডিসেন্ট খুব অ্যামেজিং একটা রিপোর্ট করছে। আমি এখানে হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখছি, আপনারা এটা পড়তে পারেন, খুবই খুবই চমৎকার রিপোর্ট। আওয়ামী লীগের ফ্যাসিস্ট লিডারদের জন্য আপনি দেখেন, বলা হইতেছে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন। ওবায়দুল কাদের কে? হু ইজ ওবায়দুল কাদের? তুমি ছাত্র শক্তির সাইফুল্লাহর বাড়িতে আগুন দিলে তুমি তখন পূর্ব পরিচয় ডিটেইল সহকারে পূর্ব পরিচয় টেনে নিয়ে আসতেছো। বাট ওবায়দুল কাদের ক্ষেত্রে তো তুমি বলতেছো না যে 15 জুলাই শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার নির্দেশ দেয়া ফ্যাসিস্ট মন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও আগুন। একইভাবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ক্ষেত্রে তুমি ওটা বলতেছো না, তুমি বলতেছো পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি ঘরে আগুন। এখানে খেয়াল করেন, যখন এই নিউজটা করতেছে, ডাজেন্ট ম্যাটার যে ওবায়দুল কাদের কি অপরাধ, যখন তার গ্রামের বাড়িতে ভাঙচুর এবং আগুনের কথা বলা হচ্ছে, তখন মানুষ ন্যাচারালি ইনক্লাইন্ড, দে উইল ফিল ইনক্লাইন্ড টু মানে ফিল দ্য ভিকটিমহুড অফ ওবায়দুল কাদের এন্ড সাদ্দাম হোসেন। তাদের কাছে মনে হবে যে আচ্ছা না, এটা তো উচিত হয় না, এটা কেন করলো, রাইট? কিন্তু ছাত্র শক্তির ওই নেতা এবং হচ্ছে মাহাদি আমিন, মাহাদি হাসান, ওদের ক্ষেত্রে এই সিম্প্যাথিটুকু ফিল করার ওই জায়গাটা নিউজ মিডিয়া গুলো রাখতেছেন, রাইট? একই জিনিস আওয়ামী লীগের এমপিদের বা আওয়ামী লীগের নেতাদের পরিচয় টানার ক্ষেত্রে একই জিনিস আমরা দেখতেছি, যে বলা হচ্ছে আলোচিত সাবেক সংসদ সদস্য, তারপর হচ্ছে সাবেক সংসদ সদস্য, সাবেক নৌমন্ত্রী, শিল্পী, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা। ঠিক আছে, আওয়ামী লীগের কোন একজন নেতা যখন গ্রেফতার হচ্ছে, তখন তাদের আগের পরিচয়টা দেয়া হচ্ছে, মানে প্যাসিভ ওয়েতে ওই পরিচয়টা দেয়া হচ্ছে। যারা মামলা, যারা যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে, হয়তো জুলাইয়ের হত্যা মামলা অথবা দুর্নীতি মামলা বা যে কোনো হচ্ছে অ্যাট্রসিটির মামলা, সেখানে তাদের ওই আওয়ামী লীগ পরিচয়টাকে লুকায়ে তাদেরকে শিল্পী, সাবেক সংসদ সদস্য, আলোচিত সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, বিশেষ করে মুক্তিযোদ্ধা, যে কোনো আওয়ামী লীগ সাথে সাথে হয়ে যায় মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ গ্রেফতার হইলে সাথে সাথে সে মুক্তিযোদ্ধা, অথবা অধ্যাপক, অথবা শিল্পী, অথবা সাবেক সংসদ সদস্য। নেক্সট, আচ্ছা, এই জিনিসটা আপনারা অনেক শুনছেন যে রেভলিউশন মানে জুলাইয়ের পরে, ঠিক আছে, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম বোঝানোর জন্য তোরা অনেক ধরনের ইয়া ইউজ করে। যেমন একটা নিউজ ভাইরাল হয়েছিল যে মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় হচ্ছে গাছের সাথে বেঁধে রাখছে মানুষ। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি দ্য নিউজ ইজ যে ওই 76 বছরের ওই বুইরা বেড়া, ও হচ্ছে একটা রেপ অ্যাটেম্প্ট করতে গিয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তার জুতার মালা পরাইছে এবং গাছের সাথে বেঁধে রাখছে, ফ্রেমিং করতেছে ফ্রিডম ফাইটার। খেয়াল করেন, যাতে এইটা বোঝানো যায় যে জুলাইয়ের পর থেকে মুক্তিযোদ্ধাদের উপর আঘাত আসতেছে এবং মুক্তিযোদ্ধারা অপমানের শিকার হচ্ছে। এবং এখনো আপনি কনস্ট্যান্টলি দেখবেন, যে কোনো মিডিয়া খুললে, যে কোনো নিউজ পেপার খুললে আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা, মুক্তিযোদ্ধাদেরকে হেনস্থা, এটা বারবার করে রিপিট করা হচ্ছে, যাতে জুলাইকে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে ফ্রেমিং করা যায়, যে ফ্রেমিংটা হাসিনা করে গেছে, যে রাজাকার বলে, যে এরা যারা আছে এটা রাজাকার।
এই ফ্রেমিংটা এখনো কন্টিনিউ করা হচ্ছে। একইভাবে এই একটা রিপোর্ট করা হয়েছিল যে 2000 শিল্পী নিগৃহীত, ঠিক আছে, 2000 শিল্পীর উপর হামলা হয়েছে, মামলা হয়েছে ইত্যাদি। কিন্তু ওইখানে দেখা গেছে যে মাত্র 20টা 30টা ঘটনা আছে, বাকি সবকিছু ফ্যাব্রিকেটেড সোর্স, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম ঘটনায় দেখা যাচ্ছে যে হয়তো জমি জমা নিয়ে হচ্ছে কোনো সমস্যা, অথবা সে হচ্ছে আওয়ামী লীগের কোনো একটা চিহ্নিত সন্ত্রাসী, অথবা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কোনো না কোনো এরকম লিঙ্ক আছে, পলিটিক্যাল লিঙ্ক আছে। একই ঘটনা আমরা দেখছি যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে 5 আগস্টের পরে, যেখানে আমি এশিয়া ফাউন্ডেশন একটা রিপোর্ট করছিলাম, যেখানে তারা বলতেছে তারা অনেকগুলা কেস তারা করছে যে হামলার ঘটনাগুলো যেগুলো করছে ম্যাক্সিমামই পলিটিক্যাল, যে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, এই কারণে হামলা হয়েছে, নট রিলিজিয়াস আইডেন্টিটির কারণে হামলা হয়েছে। এই যে ফ্রেমিং গুলা কিন্তু থামে নাই, রাইট? এই যে এখানে শিল্পী পরিচয়টা নিয়ে আসা হচ্ছে যে শিল্পীদের, এবং এই সোর্সটাও ফ্যাব্রিকেটেড, যে এখানে কিন্তু আসলে নন ঘটনা হচ্ছে বা ফ্যাক্ট চেকে আসতেছে হচ্ছে ঘটনা হচ্ছে এরকম 20-30টা, বাট বলা হচ্ছে 2000। সো রিডিকুলাস, রাইট? এরপরে হচ্ছে ছড়ানো হয়েছে যে প্রেগনেন্ট একজন পুলিশ অফিসারকে, নারী পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছে, পরবর্তী ফ্যাক্ট চেকে দেখা গেছে যার ছবি ছড়ানো হচ্ছে সে জীবিত। তো এইগুলো করে মানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাইয়ের পরে জুলাইয়ের শক্তিকে বিতর্কিত করা, এবং জুলাইয়ের পরে বলা মানে এটা বোঝানো যে জুলাইয়ের পরে খুব বেশি মব হচ্ছে, এবং হচ্ছে সন্ত্রাস হচ্ছে, এবং হচ্ছে মানুষ ভালো নাই, মানুষের উপর আক্রমণ হচ্ছে, বিনা দোষে মানুষের উপর আক্রমণ হচ্ছে, এরকম। একইভাবে রেভলিউশনের যারা আছে, যেমন ডক্টর ইউনুস যখন হচ্ছে ক্ষমতা ছাড়লেন, ক্ষমতা ছাড়ার পরে ডক্টর ইউনুসকে নিয়ে 18টা ফটোকার্ড হয়েছে, একই থেকে কালের কণ্ঠ থেকে একদিনে 18টা ফটোকার্ড হয়েছে ডক্টর ইউনুসকে ফ্রেমিং করে। এরপর হাসনাত আব্দুল্লাহকে কিছুদিন আগে দেখা গেল যে 10টা, মানে একই দিনে 10টা মানে ফ্রেমিং করা হয়েছে। তারপর হচ্ছে কালবেলা নিউজ করতেছে যে মোস্তফা সরোয়ার ফারুকী দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এগুলা মানে কি? এগুলা মানে হচ্ছে এটা বোঝানো যে এই যে যারা ইন্টারিমের সময় ছিল, এরা হচ্ছে আহ এরা হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা হচ্ছে আসলে ভালো না, এবং এরা হচ্ছে এখন পালাই যেতে চাচ্ছে, ঠিক আছে। এইরকম একটা ফ্রেমিং, এটা ফারুকের নিউজটা দিয়ে হাসনাত আব্দুল্লাহকে ফ্রেমিং করা হচ্ছে, একই দিনে 10টা 12টা করে দেওয়া হচ্ছে গোয়েবলস এর ফ্রেম ইউজ করে, যে একটা মিথ্যা বারবার ছড়াও বারবার ছড়াও, একটা সময় সত্য হয়ে যায়। সো আরেকটা জিনিস দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে এটা ডিসেন্টের খুব পপুলার একটা নিউজ হয়েছিল যে প্রথম আলো কিভাবে দুইটা আন্দোলনের হচ্ছে আহ, শব্দচয়ন কিভাবে করে, যে যখন জামাত বিএনপি জোট তারা যখন আন্দোলন করতো, তাদের আন্দোলন গুলাকে বলতো যে হচ্ছে সহিংস, তারপর হচ্ছে তাণ্ডব, ঠিক আছে, তারপর হচ্ছে বীভৎস রূপ, তারপর হচ্ছে চোরাগুপ্তা হামলা, বর্বরত। কিন্তু যখন আওয়ামী লীগ যখন হামলা করছে, ঘোষণা দিয়ে আওয়ামী লীগ যখন হামলা করছে, তখন সেগুলোকে বলা হচ্ছে দুর্বৃত্তদের হামলা, দুর্বৃত্তদের আগুন, বা হামলা হয়েছে, বাসে আগুন দিয়েছে। ওইখানে কোনো নেগেটিভ ওয়ার্ড বা খুবই মানে ফোর্সফুলি একটা নেগেটিভ ওয়ার্ড বসানো, এটা কিন্তু আমরা দেখি না। একইভাবে রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা দেখি যে মানে যেগুলো বিএনপি জামাতের আন্দোলনের সময় যেই নিউজ গুলো আমার থাকতো, সেগুলোতে বিএনপি জামাতের নাম সরাসরি উল্লেখ থাকতো, নো প্যাসিভ, সরাসরি উল্লেখ থাকতো। কিন্তু আওয়ামী লীগের যে হামলাগুলো আছে, লেটস সে 96টা আওয়ামী লীগের হামলার উপরে নিউজ আইটেম হয়েছে, যেখানে মাত্র 1%-এ আওয়ামী লীগকে ডিরেক্টলি ব্লেম করা হয়েছে, আওয়ামী লীগের নাম নিয়ে ডিরেক্টলি ব্লেম করা হয়েছে। সবগুলোতে বলা হয়েছে দুর্বৃত্ত, তারপর হচ্ছে আননোন আননোন আননোন, দুর্বৃত্তদের হামলা, দুর্বৃত্তরা বাসে আগুন দিছে, এইরকম, ঠিক আছে। সো আমি যদি একটু র্যাপ আপ করি, এটা হচ্ছে মিডিয়ার খাসলত, বা এটা হচ্ছে মিডিয়ার অবস্থা, যে মিডিয়া যেটা করে সেটা হচ্ছে স্টিল মিডিয়া ইজ কন্টিনিউইং দিস, যে রেভলিউশনারিদেরকে অ্যাটাক করা, এবং হচ্ছে আওয়ামী লীগের যে ক্রাইম গুলো আছে সেগুলোকে ডাউন প্লে করা, এবং এটা দেখানো যে আগে আওয়ামী লীগের আমলে যেরকম ছিল এখন আচ্ছা আমরা খারাপ আছি। এগুলো সবগুলোই হচ্ছে গোয়েবলসীয় টেকনিক ইউজ করতেছে মিডিয়া টু ইউনো, যে যে ফ্যাসিস্ট রেজিমকে তারা এতদিন সার্ভ করে আসছে, সেই ফ্যাসিস্ট রেজিমকে স্টিল তারা সার্ভ করে যাচ্ছে থ্রু ফ্রেমিং, থ্রু ওয়ার্ডিং, ঠিক আছে, থ্রু সেমান্টিক্স। সো আমি আমি জাস্ট এই অবজারভেশন গুলো শেয়ার করলাম। আমাদের কি করণীয় সেটা হচ্ছে আসলে ডেফিনেটলি যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তারা জানবে বা বুঝবে। সো আমার মনে হয় অনেক সময় নিয়ে ফেলছি, থ্যাংক ইউ সবাইকে, অনেক সময় নিয়ে শোনার জন্য, থ্যাংক ইউ।